প্রাচীনকাল হোক কিংবা বর্তমান যুগ, আমাদের সমাজ বরাবর নানান ব্যাধিতে আক্রান্ত। একটা সময় ছিল পণ প্রথা, বাল্যবিবাহ, সতীদাহ প্রথার মতো ব্যাধিগুলো। বর্তমান সমাজে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, যার মধ্যে রয়েছে দুর্নীতি, সন্ত্রাসবাদ, প্রযুক্তির অপব্যবহার এবং নেশায় আসক্তি ইত্যাদি। যে কোনো সভ্য সমাজের স্বাভাবিক ভারসাম্যকে নষ্ট করতে যে কোনো এক দুটি ব্যাধি যথেষ্ট। তবে গুণীজনেরা বলেন, সুস্থ সমাজ গঠনে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। সুস্থ সমাজ গঠনে সংস্কৃতির বিভিন্ন দিক, যেমন মূল্যবোধ, বিশ্বাস, আচার আচরণ, ভাষা, শিল্পকলা, সঙ্গীত, খেলাধুলা ইত্যাদি চর্চা করা প্রয়োজন। সত্যি কি তা প্রয়োজন? যদি হয় তাহলে কেন? বর্তমানে আমাদের রাজ্যে যুব সমাজ নেশার করাল গ্রাসে আক্রান্ত হয়ে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে বলে একটা গেল রব ওঠে মাঝে মধ্যে। কিন্তু ভেবে দেখুন তো, একে অপরের ওপর দোষারোপ করা ছাড়া তাদের নেশা থেকে দূরে রাখতে কতটা দায়িত্ব পালন করছি আমি আর আপনি? গোড়ায় গলদ হয়ে যাচ্ছে না তো আমাদের? নতুন প্রজন্মকে নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো কতটা প্রয়োজন? তাদের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে সংস্কৃতি চর্চা যে সদার্থক ভূমিকা পালন করতে পারে, তা আমাদের মধ্যে কতজন ভেবে দেখেছি বা কতজন আমরা বিশ্বাস করি বলুন তো? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। চলুন আজ আমাদের সমাজ ও সামাজিক সম্পর্কগুলোকে একটু ভিন্নভাবে ভেবে দেখা যাক। সুস্থ সমাজ গঠন করতে সংস্কৃতি চর্চা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক, শিক্ষাবিদ ডক্টর নারায়ণ ভট্টাচার্য এবং বিশিষ্ট বাচিক শিল্পী প্রণব সাহা। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। ডক্টর ভট্টাচার্য, প্রথমে আপনার কাছে আসি। সুস্থ সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, বা সংস্কৃতি চর্চা বলতে আমরা কি বুঝি? না, বিষয়টা মুখবন্ধে আপনি দুটো শব্দ ব্যবহার করেছেন, একটি সমাজ আর একটা হলো সংস্কৃতি। সমাজ গঠনের বিষয়টাই বোধ হয়, আমি যতটা মনে করি, আমাদের সাংস্কৃতিক মানসিকতার একটা পরিচয়, এবং সংস্কৃতি বোধের জগৎ থেকেই কিন্তু আমাদের সমাজ ভাবনার আর সৃষ্টি হয়েছে। আর সংস্কৃতি ভাবনা হলো একটা ধারণা এবং অত্যন্ত ব্যাপক। এই ধারণাকে একটি দুটি বা কয়েকটি মাত্র বিষয়ের মধ্যেই সীমায়িত করাটা সম্ভব না, এবং ঠিকও হবে না। জন্ম থেকে মৃত্যু আর ইহকাল থেকে পরকাল, এই যে দুই সময় এবং দুই ভাবনা, বা বলা যেতে পারে মানুষের যে সূচনা এবং তার যে পরিণতি, তার জীবনের সূচনা এবং পরিণতি, এর যে মধ্যবর্তী সময়টা, সেখানে মানুষ ভালো থাকার জন্য এবং সমস্ত নিরানন্দ ভাব, সমস্ত মানসিক ব্যাধি যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য, অথবা শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে সমস্ত মানুষের মধ্যে নিজেকে ছড়িয়ে দেবার জন্য যে সমস্ত আচরণ বিধি সে পালন করে থাকে পরম্পরায়, সেগুলোকে আমরা এক কথায় সংস্কৃতি বলতে পারি। কাজে সংস্কৃতি যে একটা ব্যাপক ধারণা, এবং অবশ্যই একটি সমাজকে কেন্দ্র করেই এই সংস্কৃতির সৃষ্টি, আবার সংস্কৃতি বোধ থেকেই সমাজের সৃষ্টি। কাজে সমাজ এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক, বাঁধা, একে কিন্তু আলাদাভাবে দেখার কোনো উপায় নেই। ওকে, আমি আসবো আপনার কাছে, আরো বিস্তারিত আলোচনায় আসবো যে আমরা এই যে বিভিন্ন সামাজিক ব্যাধিগুলোর কথা আমরা বলছি, প্রাচীনকাল এবং বর্তমান যুগে ব্যাধি তখনও ছিল, আজও আছে, ধরন পাল্টে গেছে, বিভিন্ন ব্যাধিগুলো পাল্টে অন্য নতুন ব্যাধি এসছে। সেগুলো কেমন ছিল, বা এই সংস্কৃতি চর্চায় সেগুলো কি ধরনের ভূমিকা
নিত আগেও এবং এখন, সেটা নিয়ে আলোচনা করব আপনার সাথে। কিন্তু প্রণবদা রয়েছেন আমাদের সাথে। প্রণবদা, আপনার কি মনে হয় সুস্থ সংস্কৃতি চর্চা যখন আমরা বলছি, আপনার চোখের সামনে কি দেখছেন আপনি এই মুহূর্তে বর্তমান যুগে? আমি সংস্কৃতি চর্চা বলছি না, সুস্থ সংস্কৃতি চর্চা। সুস্থ সংস্কৃতি চর্চা এক কথায় বললে পরে তখনই আমি এই শব্দটা ব্যবহার করতে পারবো যে সুস্থ সংস্কৃতি চর্চা যখন আমি ভালো থেকে আমার পরিবারকে ভালো রেখে আমার প্রতিবেশীকে ভালো রাখতে পারবো, বেশ, আমার সমাজটাকে ভালো রাখতে পারবো, তখনই আমি বলতে পারবো হ্যাঁ আমি সুস্থ সংস্কৃতি চর্চা করছি। আর তখনই ওই শব্দটার সফলতা আসবে। অন্যথায় অনেক কথা বলতে পারবো আমরা, একদম, তার কোনো অর্থ থাকবে না। সোজা কথা, আমি ভালো থাকবো, আমার পরিবারকে ভালো রাখবো, আমার পরিবার যেন আমাকে নিয়ে চিন্তিত না হয়, আমার সমাজ যেন আমার দ্বারা আক্রান্ত না হয়, আমার সমাজ যেন আমার দ্বারা মানে সাহায্য পায়, আমি যেন আমার সমাজের জন্য কোনো যে কোনো কাজে লাগি, ওইভাবে যদি নিজেকে তৈরি করতে পারি তাহলে বলবো হ্যাঁ আমি এটা সুস্থ সংস্কৃতি চর্চা হচ্ছে। আসলে আমাদের অনেকেরই বোধহয় এই ধারণা রয়েছে যে আমরা যখনই সংস্কৃতি চর্চা বলি তখনই অনেকেই ভাবে বোধহয় যে ছেলে মেয়েদের নাচ গান আবৃত্তি বা কবিতা পাঠ শেখানোটাই, অঙ্কন শেখানোটাই বোধহয় সংস্কৃতি চর্চা হচ্ছে। পড়াশোনার ফাঁকে নাচ তো শিখছে, গান তো শিখছে, সংস্কৃতি চর্চা তো করছে। আদৌ কি সংস্কৃতি চর্চাটা না, ওই প্রকৃত মানুষ হওয়াটাই হচ্ছে সংস্কৃতি চর্চা। সে বড় হয়ে আবৃত্তি শিল্পী হবে না, সঙ্গীত শিল্পী হবে না, নৃত্য শিল্পী হবে, সেটা তার যে যোগ্যতা রয়েছে বা তার ভেতরে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভার স্ফুরণে সে সেটা হয়ে যাবে। কিন্তু সে কতখানি মানুষ হয়েছে সেটাই কিন্তু আসল সংস্কৃতি চর্চা। ঠিক। অবশ্যই আমরা সংস্কৃতি চর্চা নিয়ে কথা বলছি। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই ভাবছেন বোধহয় যে এই পৃথিবীতে বা আজকের আমাদের সমাজে অনেকগুলো সমস্যা রয়েছে, মানুষের জীবনে অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর কথা না বলে আমরা হঠাৎ কেন সংস্কৃতি চর্চা নিয়ে আলোচনা করছি বা সংস্কৃতি চর্চার প্রসঙ্গ ধরে আমরা বিভিন্ন জায়গায় প্রবেশ করার চেষ্টা করছি। আসলে বুঝতে হবে, আমরা ওই যে বলছিলাম যে গোড়ায় গলদ করছি না তো, সবকিছুই করছি কিন্তু কোনো একটা জায়গায় ভুল করে সবকিছুকেই জলাঞ্জলি দিচ্ছি না তো আমরা। চলুন ডক্টর ভট্টাচার্য, বিভিন্ন সামাজিক ব্যাধিগুলো যে দূরীকরণে মানে প্রাচীনকালে সংস্কৃতি চর্চা কি ধরনের ভূমিকা নিত এবং বর্তমানে তা কতটা কার্যকরী ভূমিকা নেয় যদি সংস্কৃতি চর্চা এবং সুস্থ সংস্কৃতি চর্চা হয়, তাহলে আমাদের সমাজের যে ব্যাধিগুলো আগে ছিল সেগুলো কিভাবে দূর হয়েছে এবং আজ যেগুলো ব্যাধি সেগুলো কিভাবে দূর হতে পারে? আমি আলোচনার শুরুতেই দুটি শব্দ একেবারে স্পষ্টভাবে উচ্চারণ করার চেষ্টা করেছি, যে সমাজ এবং সংস্কৃতি। এমন কোনো সমাজ ব্যবস্থা নেই, সেটা স্থানিকভাবে হোক, ভৌগোলিক দিক থেকে হোক, সময়ের দিক থেকেই হোক, যে তার সমস্যা নেই, তার ব্যাধি নেই বা অনাকাঙ্ক্ষিত বিষয়, অনভিপ্রেত বিষয়গুলো ঘটে না। প্রাচীন সমাজ ব্যবস্থা আমরা যতটা পড়াশোনা করেছি, যতটা আমরা সাহিত্য, শিল্প, সংস্কৃতি চর্চার ইতিহাস দেখেছি এবং সামাজিক বিধানের কথা বা সমাজ জীবন কিভাবে চলতো তার পরিচয় সম্পর্কে আমরা যতটা পড়াশোনার মাধ্যমে আমরা জানতে পেরেছি, সেখানে একটা সামাজিক বিধি প্রচলিত ছিল, আইন নয়। মানুষের জন্য সার্বিকভাবে গোটা সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য অথবা সামাজিক স্বাস্থ্যটাকে বলশালী করে তোলার জন্য কতগুলো বিধি, নিয়ম, নীতি বা অনুশাসন সেগুলো তৈরি করেছিল এবং সবাই কিন্তু সেই অনুশাসনগুলো মেনে চলত, বিধি নিয়ম নীতিগুলোকে মান্যতা দিত। এই ইতিহাসটুকু কিন্তু আমরা সবাই স্বীকার করি। একদম একদম। এবং সমাজ বিবর্তনের ইতিহাসে যতই পরিবর্তন হোক, সমাজ কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে আছে আজও। কিন্তু একটা সমস্যা হচ্ছে, একদিন সমাজ নিয়ন্ত্রক যারা ছিলেন, যারা শুভবুদ্ধি সম্পন্ন অবশ্যই হতে হবে, তাদের কথা এবং তাদের উপদেশ, তাদের নিয়ম নীতি সবাই যেমন মান্যতা দিত, মানত, একেবারে শ্রদ্ধা সহকারে আন্তরিকতার সঙ্গে,
এক্ষণে যে আমরা যে সমাজে আছি সেই সমাজ বন্ধনটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে। এও আরেকটা সমাজের পরিচয়, আচ্ছা। এও সমাজ জীবনে আরেকটি চরিত্র। কারণ সমাজই বলুন, সংস্কৃতি বলুন, তার স্বরূপ, তার প্রকৃতি, তার অন্তর পরিচয়, তার অভিমুখ, তার গতিপথ এবং তার যে ধরন ধারণ, এগুলো কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সেই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার স্বদেশ, এই যে তার প্রবন্ধগুলো, আমার মনে হয় এখন তো বটেই, আমার মনে হয় অনাগত যে বহু বহু কাল সেগুলোর গুরুত্ব, প্রাসঙ্গিকতা কেউ অস্বীকার করতে পারে অসম্ভব। তিনি সেই প্রবন্ধগুলোতেই, আমরা তো এক একটি প্রবন্ধ ধরে আলোচনা করার অবকাশ নেই, সময়ের প্রশ্ন আছে, আর নিশ্চয়ই আমরা সবাই অপেক্ষা করছি যে আমাদের প্রণব বাবুর কণ্ঠে আমরা সুন্দর আরো কথা শুনবো, কথা শুনবো। সেই সমাজ জীবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে দেখিয়েছেন যে কিভাবে মানুষের সমস্যাকে দূর করতে হবে মানবিকতা নিয়ে, ঠিক কিভাবে মানুষের মধ্যে সাম্প্রদায়িক একতা বা প্রীতিবোধ রক্ষা করতে হবে, মানুষের কল্যাণ কিভাবে করতে হবে। এই বিষয়ে আমি একটা নির্দিষ্টভাবে দুটো কথা না বললে হয়, বিষয়টা বলে কল্যাণ তো আমরা এখনো করছি, কেউ দুস্থ, কোনো পঙ্গু, বিকলাঙ্গ, সামাজিকভাবে প্রতিবন্ধী যে যারা আছে তাদেরকে আমরা সাহায্য করে আমি তো করছি না। সেইখানেই রবীন্দ্রনাথ কিন্তু স্বদেশ নয়, তার কালান্তরে কোনো কোনো জায়গা তিনি দেখিয়েছেন, বিশেষ করে লোকহিত প্রবন্ধে, যে আমরা মানুষের কল্যাণ করতে চাই, মানুষের উপকারও করতে চাই। একদল আছে, আমরা সবাই চাই, একদল আছেন যারা কল্যাণ করে তার কাছ থেকে কৃতজ্ঞতা পেতে চান বেশি মাত্রা। আমি বাবা তোমাকে 10 টাকা দিয়েছি, ঠিক আছে, তোমাকে আমি 10 টাকা দিলাম, 10 বার ঠিক আছে, ধন্যবাদ, 10 টাকা দিলাম, যে 10 বার ধন্যবাদ বলো। লোকটা বলে হ্যাঁ দিয়েছেন, আরে আমি তোমাকে দিলাম, তুমি নম্রভাবে, বিনয়ী হও, ভদ্রভাবে, একেবারে যতটা পারো নত হয়ে তুমি আমার এই দান যে পেয়েছো কৃতজ্ঞতা তুমি স্বীকার করো। এই যে দেওয়ার মধ্যে কিন্তু আমার মানবিক বোধ নেই, আমার ভালোবাসা নেই, সেই লোকটি দুস্থ, তার পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমার কর্তব্য। কারণ প্রত্যেকের তরে আমি শিখব, কিন্তু আমি প্রয়োগ করব না, বা প্রয়োগ করার ক্ষেত্রে আমি শুধু আমার অহমিকা, আমার আধিপত্যবাদ এবং আমার যে এই ক্ষমতা, বা আমি তোমার চেয়ে অনেক বড়, এই বিষয়টাকে নিয়ে আমি ভাবতে থাকবো, এটা কিন্তু সংস্কৃতি বোধের চেতনার পরিপন্থী বিষয়। একদম। প্রাচীন সমাজে যারা ছিলেন দুস্থ, যেগুলো আমরা জানি, সবাই সমাজ জীবনে বিবর্তনের কথাই জানি, যেমন সমাজে কর্মভিত্তিক যে সমাজ বিভাজন ছিল, প্রত্যেকের জন্য কিন্তু যারা সম্ভ্রান্ত গৃহস্থ ছিলেন বা আর্থিকভাবে একটু সচ্ছল সবল গৃহস্থ ছিলেন, তারা বরাদ্দ দিতেন, মাঝির জন্য এত টাকা ছিল, তার জন্য এত ধান, তার জন্য এত সর্ষে, তার জন্য অমুক। তার মানে সে ধরে নিত যে আমার নয়, শুধু আমার পরিবারের নয়, সমাজের, আমার প্রতিবেশী এবং যাদেরকে বাদ দিয়ে আমার সমাজ জীবন অচল, অসার, পঙ্গু হয়ে যাবে, তাদেরকেও সবল রাখা, তাদেরকেও সচল রাখার দায়িত্ব মানুষ হিসেবে, সামাজিক জীব হিসেবে, এই সমাজেরই একজন সভ্য, একজন ভদ্র, একজন মানবিক সদস্য হিসেবে সেটা আমার দায়িত্ব। প্রাচীন বোধ থেকে আধুনিক বোধে বলে এখন কি নেই? নিশ্চয়ই আছেন, এখন অনেক আছেন যে ডান হাতে দিচ্ছে বা হাতে বলছে জানে না, ঠিক, আমি জানি না, তাদের কথা আমি বলছি না, তাদের কথা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তারা বরাবরই আছে বলেই বলছি শিথিল হয়েছে, বিচ্ছিন্ন হয়ে যায়নি সমাজ জীবন।
এখনো তো এমন লোক আছে যে যারা এই দানকে গ্রহণ করে কিন্তু তার শারীরিক ভাষায় বুঝিয়ে দেয় যে আমি আপনার দানে খুশি হয়েছি। এক পক্ষ যেমন মনে করে দান করে আমি একটা মহৎ কিছু করলাম, আরেক পক্ষ যেমন মনে করে আপনি দিয়েছেন তো দিয়েছেন, সেটার জন্য আবার আপনার কাছে আমি কি স্বীকার করব। রবীন্দ্রনাথের ভাষায় আমি দান করব, আবার তার কৃতজ্ঞতা স্বরূপ তার কাছ থেকে আমি আর বেশি করে আদায় করে নেব, সেই বোধটুকু কিন্তু জনকল্যাণ, জনহিতকর সমাজ জীবনের মানুষ হিসেবে সেটা একটা বৈশিষ্ট্য হতে পারে না। সেটাই হলো প্রাচীন আর বর্তমান সমাজ জীবনের একটা বৈশিষ্ট্য। আমার কিন্তু নির্দিষ্ট করা নেই যে আমার পাশের বাড়ির দুস্থ ছাত্রদের জন্য আমি একটা মাসিক একটা টাকা আমি নির্দিষ্ট করে রাখলাম যে ঠিক আছে বাবু তোমার জন্য এটা রইল। আমার পাশের বাড়ি একজন দুস্থ মহিলার জন্য আমার কিছু দেওয়া, কারণ সেই ক্ষেত্রে পরিবারের যৌথভাবে যদি সিদ্ধান্ত না থাকে সম্ভব হবে না, কারণ সেটা দিতে গেলে আপনাকে ত্যাগ করতে হবে। ঠিক না? এই ত্যাগটা অনেক সময় অনেক পরিবারে কর্তা বা যে কোনো একজন, শুধু কর্তা নয় বা যদি হয় যে কোনো একজন করতে চাইলে বাকিরা যদি সম্মতি না দেন, তাহলে সেটা সেখানে আর সেই যে আপনি যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে দানটা করা না কেন দরকার, সেটা আমার 10 টাকা রোজগার, আমার প্রয়োজন 9 টাকা, 1 টাকা আমি দিচ্ছি মাত্র 2 জনকে, 4 জনকে দিতে গেলে আমার 2 টাকা আরো সরাতে হবে। পরিবারের সবাই যদি মনে করে হ্যাঁ ঠিক আছে আমাদের এইটুকু কম হলে কোনো অসুবিধা হবে না, এই যে সহযোগিতা, এই সহযোগিতা দরকার পরিবারের সবার সম্মতি। একদম ঠিক। আসবো আপনার কাছে আরো একবার। খুব সুন্দর আলোচনা। আমরা আসলে সংস্কৃতি চর্চার কথা বলছি, সামাজিক দায়বদ্ধতা আমাদের আজ নিজেদের কতটা আছে, একটু আমাদের নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে যদি আমরা ভাবতে শুরু করি, তাহলে অনেকেই হয়তো লজ্জিত হব যে আমরা বেঁচে তো আছি, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, আমরা বলছি যে আমি তুমি আর আমাদের সন্তানই আমাদের জীবন, আমাদের সংসার। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা সমাজের কথা ভাবি, তখন তো ভাবি সমাজ অনেক দূরে, সমাজের প্রতি আমার কি দায়িত্ব আছে। কিন্তু দায়িত্ব নেই বলেই আমি আর আমার সংসার বা আমার পরিবার একটা সময় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, যেমনটা স্যার বলছিলেন যে সমাজ বন্ধনগুলো আমাদের শিথিলতা এসে গেছে। প্রণবদা, এই যে সামাজিক বন্ধনের কথা যখন আমরা বলছি, আজকে বর্তমান যুগে আমাদের আসলে নিন্দা করার জায়গা তো প্রচুর রয়েছে, কিন্তু নিন্দা করার জন্য আমাদের এই টক শো নয়। কোনো জায়গাতে আমরা দেখি মানুষ এই যে এখনো এমন হয় যে বিপদে পড়লে কেউ এগিয়ে আসে না, এই যে দরজাটা বন্ধ করে রাখার যেটা প্রবণতা হচ্ছে, এই সংস্কৃতি চর্চায় দরজাটা খুলতে কতটা মানে ভূমিকা নিতে পারে? পাড়ায় কিছু একটা হচ্ছে, দরজাটা বন্ধ, জানলাটা খোলা ছিল, জানলাটাও বন্ধ হয়ে গেল। আসলে ওই যে বলছিলাম না যে যদি প্রকৃত অর্থে সুস্থ সংস্কৃতি চর্চা করি তাহলে কিন্তু দরজাটা খোলাই থাকবে। আসলে এখন হয়ে যাচ্ছে কি, বর্তমান সময়ে আমি বলছি যে আমি সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত আছি, কিন্তু প্রকৃতপক্ষে আমার অন্তরটা সেই সংস্কৃতির সম্পূর্ণ হয়নি এখনো। ওই যে কথায় বলছিল যে আমি আত্মকেন্দ্রিকতা, এই যে তুমি যেটা বলছিলে আমরা মাইক্রো ফ্যামিলি হয়ে যাচ্ছি, তাই একদম আমাদের ওই সবার আগে আমাদের হৃদয়টাকে বড় করতে হবে। আর ওই হৃদয় আমি যদি আমার হৃদয়টাকে বড় করি, তাহলে আমি 4টে হৃদয়কে আরো বড় করতে পারবো। একটা কথা আছে, পহলে স্বপরিবর্তন বাদ মে সবকো পরিবর্তন। ঠিক, আগে নিজে পরিবর্তিত হবে। তো সেই জায়গায় আমার যেটা মনে হচ্ছে যে বর্তমান প্রজন্মকে যদি আমি সংস্কৃতি চর্চায় দীক্ষিত করতে চাই, তাহলে আমাদের সেই প্রকৃতপক্ষে আগে শিক্ষিত হতে হবে। সেই জায়গায় আমার নিজেকে শিক্ষিত হতে হবে। তো এখানে আমাদের একটা খামতি রয়ে গেছে। আজকে যদি আমার বাড়ির ছেলেটা কোনো সংস্কৃতি চর্চার পরিবর্তে অপসংস্কৃতির চর্চার দিকে যায়, তাহলে আমি অভিভাবক হিসাবে নিশ্চয়ই আমার 1 দিন 2 দিন 3 দিনের দিন হলেও ধরা পড়বে যে না, আমার ছেলেটা বা আমার মেয়েটা তো ট্র্যাকের বাইরে চলে যাচ্ছে। তখন আমার কি ভূমিকা থাকছে? আমি কেন তাকে ঘুরিয়ে আনতে পারবো না? আমি কেন পরে এর জন্য এই কি বলে যেখানে ওদের রিহ্যাবিলিটেশনের জন্য ওখানে যাব কেন? সবার আগে তো রিহ্যাব আমি করব। ঠিক, নিজের পরিবার তো রিহ্যাব, পরিবার, তাই না? শুরুতেই যদি হয়, হ্যাঁ প্রথম স্টেজে, তাহলে আমি সংস্কৃতি চর্চাটা কোথায়? এটা তো আমার সংস্কৃতি নয়। আজকে যে আমরা কথা বলছি,
এটা আমাদের সংস্কৃতি। আমরা রাস্তার বাঁ দিক ধরে হেঁটে যাব, এটাই আমার সংস্কৃতি। আমরা একটা রিক্সাওয়ালা যখন যাবে, তাকে ডাকবো, ভাই যাবে? তো তাকে যদি এই যাবে, ওটা আমার সংস্কৃতি ওইটা আমার নয়। সংস্কৃতি সেটা নয়। অহমিকা, এটা সংস্কৃতি, অপসংস্কৃতির হ্যাঁ, একটা প্রকাশ। এবার আমার সংস্কৃতি নয়, কিন্তু আমি আগে ওইটা ধারণ করব, সংস্কৃতিটাকে নিজেকে ধারণ করতে হবে। ঠিক, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা তুললেন, এই যে রিক্সা, রাস্তায় দাঁড়িয়ে রিক্সাকে ডাকাটা, এই যে ডাকার মধ্যে অপসংস্কৃতি বললেন, যেভাবে স্যার বললেন যাই একটু ডাকলাম আমি, সেটা হচ্ছে অপসংস্কৃতি, এবং ভাই যাবে বা এখানে যাবে সেখানে যাবে, সেটা হচ্ছে আমার সংস্কৃতি। এখন এখানে আমরা অপসংস্কৃতি বললে বুঝি যে অন্য কোনো ভাষার গান শুনলে বা অন্য কোনো ভাষার অন্য কোনো রাজ্যের পোশাক পরলে সেটা অপসংস্কৃতি হচ্ছে। না না, একদম সেটা না। কি অপসংস্কৃতি? না না না, একদমই না। সেটা অনেকের কাছে ধারণা না, থাকে না, না, সেটাই, যে আমার অন্য- নিজেরটা ভুলে শুধু অন্ধ অনুকরণ যদি করি তাহলে অপসংস্কৃতি হয়ে হ্যাঁ, যাবে। ঠিক, আমার নিজেরটা আমি রাখছি, রাখছি, অন্যটাকে আমি ভালোবাসতে হ্যাঁ, চেষ্টা করছি। আমি ভালোটা গ্রহণ ভালোটা করে গ্রহণ যদি মিলিয়ে আরেকটা সুন্দর হ্যাঁ। জিনিস তৈরি করতে পারি তো খুব ভালো জিনিস। তুমি জিন্স প্যান্ট পরে, ধুতি পাঞ্জাবি না পরে জিন্স প্যান্ট পরে রিক্সাওয়ালার সঙ্গে ভালো ব্যবহার করলে পরে সেটা তোমার সংস্কৃতি। একদম সংস্কৃতি, একদম। আর আমি ধুতি পাঞ্জাবি পরে যদি হ্যাঁ, এইভাবে যদি ডাকি ওকে, তাহলে তাহলে সেটা অপসংস্কৃতি, অপসংস্কৃতি হয়ে সেটা যাবে। অপসংস্কৃতি। অবশ্যই। ওকে, আমরা অনুষ্ঠান তো অবশ্যই নিয়ে যাবো এগিয়ে, প্রায় অনেকটা পথ পেরিয়ে এলাম। প্রণবদা, সামনে বই খোলা রয়েছে, প্রণবদা রয়েছে, হ্যাঁ, আর কবিতা পাঠ শুনবো না, সেটা কি করে হয়? কি করে হয়? মাঝখানেই শুনতে হবে। আমি বন্ধু কবি রামচন্দ্র পালের একটা কবিতা বলছি। আচ্ছা। শুধু কথা দেওয়া আর কথা নেওয়া, আর কিছু নয়। আমাদের আর কিছুই থাকবে না। আমাদের শৈশব হারিয়ে যাবে আত্মীয় বিচ্ছেদে, আমাদের যৌবন হারিয়ে যাবে শুধু বন্ধু ব্যর্থতায়। আমরা যারা শুধু কথা দিই আর কথা রাখি, আমাদের আর কিছুই থাকবে না। আমাদের বৃত্ত হারিয়ে যাবে দুর্বৃত্তের ছোবলে, আমাদের প্রেম হারিয়ে যাবে প্রতিদানহীন, আমাদের দেশ হারিয়ে যাবে ধসে বন্যায়, আমাদের নাম হারিয়ে যাবে স্মৃতি হতে হতে, আমাদের ভিটেমাটি ভেসে যাওয়া চলমান দ্বীপ। আমাদের দেশ থাকবে না, বেশ থাকবে না, আমাদের ডাকনাম ধরে ডাকা পিছুটান ক্রমশ ধূসর হয়ে যাবে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে। আমাদের যা কিছু হারিয়ে গেছে, হারিয়ে যায়, থেকে যাবে ওইসব কথার পুটে। যেভাবে যন্ত্রণা থাকে তীব্র মন্থন কলা ঝিনুকে ঝিনুকে, হয়তো একদিন কেউ এইসব খুঁজে নেবে, কথা নেবে, কথা দেবে। আর কিছু নয়, আর কিছু নয়। দারুণ, খুব ভালো। সত্যি খুব সুন্দর লেখা, খুব সুন্দর পাঠ। আর আপনার পাঠ তো খুব সুন্দর বলার সাহস তো আমি করা উচিত নয় আমার, কিন্তু এই যে হারিয়ে যাবে, সত্যি হারিয়ে এই যে যাবে। প্রসঙ্গটা দেখো কি সুন্দর, কত কিছু হারিয়ে যাবে সত্যি, কিন্তু এই যে হারিয়ে যাওয়ার আগে আমরা সেটা রেখে যেতে পারি না। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। ঠিক, ওইটাই বোধ আসল কথা। হ্যাঁ, আমি হারিয়ে যাব, ঠিক। কিন্তু আমাদের আমি রাখতে এমন হবে। সব কথা, আমার এমন সব কাজ আমি রেখে যাব, যে কাজের মধ্য দিয়ে আমি অতি ভালো মানুষ না হতে পারি, অন্তত পক্ষে মানুষ এইটুকুন যাতে মানুষ স্বীকার করতে পারে, মনে করতে পারে, একদম, একদম। সেটাই আমার সংস্কৃতি তাহলেই চর্চা। সংস্কৃতি চর্চা। একটা উদাহরণ, হারিয়ে যায়। কবিতাটা শুনতে হ্যাঁ। শুনতে আমার মনে হয়েছে যে আমরা গীতাঞ্জলি পর্বের রবীন্দ্রনাথের কবিতা সবাই পড়ি। আমার মনে হয় না যে কোনো শিক্ষিত মানুষ বা কোনো বিদ্বান উনি গীতাঞ্জলি কবিতা পড়বেন না, এটা আমি ভাবতে পারি। গীতাঞ্জলি, হ্যাঁ, সেখানে মানে বহু কবিতার লাইন আমাদের মনে হয় যেন আমাদের নির্জন সময়ের সঙ্গী, আমার জীবন সাধনার মন্ত্র, এবং জীবনকে বিকশিত করে তোলার জন্য যেন একটা পথ নির্দেশিকা।
অন্তর মম অন্তর বিকশিত করো অন্তর মম অন্তরতর বিকশিত হে। করো এই যে অন্তরতর হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, হুম, এই যে কবিতা আমরা শুনলাম, হুম, সে অন্তরকে বিকশিত করারই কথা। হুম। সেই কথাটাই আরো সহজভাবে কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছেন। এই কবিতাটা আমি আমার ক্লাসে পড়ানোর সময় অথবা নানা জায়গায় যখন আমি যাই, হুম, প্রসঙ্গে এলে আমি কবিতাটি বলি। হুম, কারণ এত সাধারণ কথার মধ্য দিয়েই যে অসাধারণ সংস্কৃতির কথা, যে লোকটা জানতেই পারল না, বাঁদিকের পকেটটা হাতড়াতে হাতড়াতে লোকটা সারাটা জীবন চলে গেল, হুম, অথচ তার সামান্য নিচেই হাত দিলেই সে পেয়ে যেত আশ্চর্য এক জিনিস, তার হৃদয়। হুম, এই যে হৃদয়ের যে অনুসন্ধান করা, হুম, আর এই হৃদয়কে যেই বিকশিত করে তোলার কথা যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হুম, আর সুভাষ মুখোপাধ্যায়, এই দুই কবি দুই প্রান্তে দাঁড়িয়ে এই যে তাদের অভিব্যক্তির কথা বললেন, হুম, সে তো সমাজ গঠনের কথা। একদম। আমার অন্তরকে যদি আমি বিকশিত না করতে পারি, হুম, আর আমার ডান দিকের পকেটটাই আমি হাত দিয়ে গেলাম, তার মানেই আমি বৈষয়িক হয়ে রইলাম। কিন্তু ওই পকেটটার সামান্য নিচে নিচেই হাত দিলে পেয়ে আমার যেত হৃদয়টা। আশ্চর্য এক জিনিস, সেটা হৃদয়। হুম। আর হৃদয় আছে মানেই আমার অনুভূতি আছে, আমার প্রেম আছে, আমার ভালোবাসা আছে, Sure. আমার সহমর্মিতা আছে, আমার সমকাতর শোক কাতরতা আছে, আর মানুষের জন্য মানুষ হয়ে ওঠার একটা মানসিক দৃঢ়তা আমার আছে। ঠিক। দুই কবি দুই প্রান্তে দাঁড়িয়ে আমাদেরকে যেন একটা পথের নিশানা দিয়ে দিক গেলেন। নির্দেশনা দিয়ে গেছেন। ঠিক। আমরা যখন সুস্থ সংস্কৃতি চর্চার কথা বলি, তখন বলা হয় যে সংস্কৃতি চর্চা মানুষের মধ্যে জাতিগত ও সামাজিক সহনশীলতা তৈরি করতে সাহায্য করে। এটা কতটা ঠিক বলে আপনি মনে করেন? এবং প্রণব, আপনার কাছে আরো একটা জিনিস জানতে চাইবো যে আপনি নিজে তো এইভাবে অসাধারণ মানে শ্রুতি মধুর মানে মন্ত্রমুগ্ধ হয়ে আমি শুনি, যেটা বলি আমি, এভাবে আপনি পাঠ করেন কবিতা, যে কোনো কবিতা আপনার কণ্ঠে যেন একটু অন্যরকম ভাবেই একটা মাত্রা পায়। কিন্তু আপনার হাত ধরে অনেক ছাত্রছাত্রীরা আজ এইভাবে হয়তো আবৃত্তি করছে, কবিতা পাঠ করছে বা লিখছে, কবিতা লিখছে অনেকে হয়তো। এতদিন এত ছাত্রছাত্রীদের পড়ানোর পর আপনার কি মনে হয়েছে যে কবিতা আমাদের বা আবৃত্তি, কবিতা পাঠ করা আমাদের মূল্যবোধকে কিভাবে জাগিয়ে তোলে? কবিতা ওই মানুষ গড়ার একটা কারিগর হতে পারে। আচ্ছা। হুম, রবীন্দ্রনাথকে যদি কেউ চর্চা করে, তাহলে একটা মানুষ সম্পূর্ণ মানুষ হতে পারে। একদম। ঠিক আছে, ঠিক তেমনি এই কবিতা চর্চা, হুম, আবৃত্তির শিল্পী হোক আর না হোক, নিয়মিত যদি কেউ কবিতা পাঠ করে, হুম, তাহলে তার মানসিকতা পরিবর্তন হতে বাধ্য। আচ্ছা। আমি আমারই কিছু ছাত্র হুম, ছিল, একেবারে ভাবতে পারবে না, তারা এক সময় প্রচন্ড অ্যারোগ্যান্ট ছিল, আচ্ছা। মানে কান্টি মাঝি। ঠিক। তো গার্জিয়ান খুব অতিষ্ঠ। হুম, বড় হয়েছে পরে, কিন্তু প্লাস এরা বোধহয় ক্লাস 10-এ পড়ে, তখন নিয়ে এসছে আমার কাছে। হুম, ওই ছেলে এখন একজন নিয়মিত শিল্পী, এবং সে সোসাইটিকে পুরো গঠন করার দায়িত্ব নিয়ে নিয়েছে। বেশ, তার অ্যারোগেন্স মুছে গেছে। বিন্দুমাত্র তুমি দেখলে বুঝবেই বিনয়ী হয়ে না। গেছে এখন। বিনয়ী মানে সাংঘাতিক। বেশ। সে কিন্তু, এবং তার কবিতা পড়াটা কিরকম ছিল, আমি কিছু করিনি, ওকে শুধু সুরসুরি দিয়ে কবিতা পড়ার দিকে একটুখানি মনোনিবেশ করানো, একটু নিয়ে যাওয়া, কবিতার জগতে নিয়ে জাস্ট যাওয়া। নিয়ে গেছে, আর কিছু নয়। সে তার পড়াশোনাও পাশাপাশি করেছে, সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু পাশাপাশি নিজেকে পুরো পরিবর্তন করে নিয়েছে। এই একটা ছোট্ট উদাহরণ বললাম আমি।
সুতরাং আমি বলবো কবিতা চর্চা মানে কবিতা পাঠ, কবিতা লেখাই বলো বা সংস্কৃতি চর্চা মানুষের জীবন গঠনে অনেকখানি সাহায্য করে, অনেকখানি সাহায্য করে। ঠিক। ডক্টর ভট্টাচার্য, এই যে বলা হয় জাতিগত ও সামাজিক সহনশীলতা তৈরি করে সুস্থ সংস্কৃতি চর্চা, এটা আপনি কি মনে করেন? এটা কতটা ঠিক বলে মনে করেন? একদম সঠিক। মানে কারণ আমি অন্যের কথা সহ্য করব, ওটি তো আমার সংস্কৃতি। আমি সহ্য করছি না মানেই তো আমার অপসংস্কৃতি। আমি মানুষের কথা শুনবো না, সহ্য করব না, মান্যতা দেব না, গুরুত্ব দেব না, তা মানেই তো আমার হিংস্রতা, আমার আদিম বর্বরতা। আমি নিজেই আমার নিজেকেই লালন পালন করছি নিজের মধ্যে, তাহলে আমার সংস্কৃতি চর্চা তো হবেই না। ঠিক। সংস্কৃতি চর্চার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার, যে আমি আগেই বলেছি, সংস্কৃতি একটা ব্যাপক ধারণা। ভাষা, শিল্প, সংস্কৃতি, সাহিত্য, আচারবিধি, সামাজিকতা, সামাজিক রীতি নীতি, বিধান, পারলৌকিক ইত্যাদি, জন্মকে কেন্দ্র করে সাধন পর্ব বা উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের যে বিশ্বাস, মনে রাখতে হবে ওই বিশ্বাস যাতে কখনোই মানুষকে একমুখী করে না তোলে। কারণ আমার যত অনুষ্ঠান আছে, আমার যত পার্বণ আছে, আমার যত উৎসব আছে, সেগুলি আমাকে বিস্তৃত করে, আমাকে আরো অনেক অনেক মানে অনেক বড় করে দেয়। কিন্তু কোন সংস্কৃতি চর্চার নামে যদি মনে করি যে আমি অত্যন্ত সংস্কৃতিবান, কিন্তু আমি শ্রেষ্ঠ, আমি একমত দ্বিতীয়, তাহলে কিন্তু আর সংস্কৃতি চর্চা হচ্ছে না, সেটা একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। আচ্ছা, সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আমারটা আমি মানব, তোমারটাকেও আমি মানব, দুয়ের মিলনেই। তা আমি ভালো মন্দের পার্থক্য তাহলে কিভাবে করব? ধরো আমি করছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি ভালো থাকি, যে কোনটা ভালো, এটা আমার মনে হয় খুব কঠিন বিষয় নয়। আচ্ছা, আমি রাস্তা দিয়ে চলছি, পেছন থেকে ল্যাং মেরে আমাকে ফেলে দিল, কেউ কি বলতে হবে যে সে লোকটা খারাপ করেছে? না, আমি নিজেই বুঝতে পারবো, কারণ আমি তো কখনো দেখছি না কাউকে ল্যাং মারতে, কাউকে ফেলে দিতে। আমি রাস্তাতে হাঁটছি, হঠাৎ করে একটা লোক সামনে এসে দাঁড়িয়ে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে দিয়ে গেল। আমি তো জানি না, বা আমি তো দেখি না, আমি তো ভাবি না এমনটা তো হওয়া উচিত না, সেটাই তো আমি জানি, ওটাই আমার সংস্কৃতি। ঠিক। আমরা এই যে জেনারেশন গ্যাপ বলে একটা কথা মানে প্রায় সময় উঠে আসে, এবং বিগত কয়েক দশক ধরে কথাটা খুব বেশি সময় আছে। আরেকটা বিষয় কিন্তু ওটার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, আমার ভাষা। আচ্ছা, ভাষা কিন্তু সংস্কৃতির বাহক। সেটা আমার লোকায়ত ভাষাই হোক, আমার কেতাবি ভাষাই হোক, আমার প্রাচীন ভাষাই হোক, আমার আধুনিক ভাষাগুলো যাই হোক, ভাষার ভূমিকা সবচেয়ে বেশি। অবশ্যই ঠিক। তা তো অবশ্যই। যেটা বলছিলাম যে আমাদের অনেকেই আমরা বলি যে জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে, আমার আগের প্রজন্ম আমাদের এই সংস্কৃতিটাকে ধরে রেখেছে এবং আমরা অন্য সংস্কৃতিতে বড় হচ্ছি, অন্য সংস্কৃতি ফলো করে বা অনুসরণ করে আমরা বড় হচ্ছি। তাতে কি কোনো ধরনের সমস্যার একটা সৃষ্টি হচ্ছে, বা এই যে আমাদের সমাজে সামাজিক বন্ধনগুলো একটা শিথিলতা আসছে, এটাও কি একটা কারণ হতে পারে বলে মনে করেন কোনো জায়গায়? যে হ্যাঁ, এটা কিন্তু একটা বলেছো, ঠিক আছে, হ্যাঁ একটা গ্যাপ তৈরি হয়েছে বা হচ্ছে, ঠিক আছে, জেনারেশন গ্যাপ যেটা বলি আমি। কিন্তু জেনারেশন গ্যাপটা কেন হবে? এই জেনারেশন গ্যাপ তো হওয়ার কথা নয়, তাই না? তাহলে জেনারেশনটার গ্যাপের কারণ হচ্ছে আমি আমার ছেলেকে ঠিকভাবে শিক্ষাটুকু দিতে পারিনি। আগে আমরা যেটা করতাম, এবং আমি শিওর এখনো অনেকেই করে, অধিকাংশ হয়তো করে না, অন্তত এই পয়লা বৈশাখের দিন, বিজয়া দশমীর দিন ঘুম থেকে উঠে বাবা মাকে বড়দের মতো প্রণাম করার বিষয়টা, ঠিক আছে, তো এখনো কিন্তু নেই, সে কথা আমি বলবো না। অনেক ছেলে মেয়ে আজকালকার এই প্রজন্মের অনেক ছেলে মেয়ে সেই কাজটুকু করে, ঠিক আছে, হ্যাঁ, অধিক সংখ্যক সেটা করে না। আর তার জন্য কিন্তু আমরা যারা ওই জেনারেশনের মধ্যে, গ্যাপের মধ্যে আমরা যারা প্রবীণ আছি, আমরা কিন্তু আমাদের দায়িত্বটুকু অস্বীকার করতে পারবো না।
ঠিক, মানে সেই শিক্ষাটুকু হয়তো আমরা দিয়ে উঠতে আমরা পারিনি ঠিকভাবে ঠিক। দিয়ে উঠতে পারিনি। আমরা কি করেছি, আজকে ছেলেটা খাচ্ছে না, তার হাতে মোবাইলটা ধরিয়ে দিচ্ছি, হুম, ঠিক আছে? ঠিক। এই এর ভেতরে এই মোবাইল দেখে যে শিক্ষা লাভ করছে, সে তো তার প্রতিফলন ঘটাবে। হুম, আমি আমার মাকে, আমার বাবাকে কতটুকু শ্রদ্ধা করছি না করছি, আমি তো তাকে দেখাইনি একবারও। ঠিক। সে কি করে শিখবে? তারপর সে অন্য কিছু শিখছে, সেটাকে আমি বলছি অপসংস্কৃতি। অপসংস্কৃতি। কিন্তু আমি তো তার হাতে আমারটা দিইনি। না, আমি তো তার হাতে ধরি, তাই তো আমারটা দিন, আমি আমারটা শেখাইনি, শেখাইনি। আর সে যেটা শিখছে সেটাকে অপসংস্কৃতি অপসংস্কৃতি বলে তাকে বলছে। আমি দূরে হ্যাঁ, সরিয়ে দিলাম। আমি তো তাকে এটা ধরিয়ে দিয়েছি। আমার সবচেয়ে অবাক লেগেছে একদিন এই যে প্রণব, আমি হ্যাঁ। একটু মানে ইয়ে করছি, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমার প্রণব ভাই একটা দারুণ কথা বলেছেন, যে এই যে সামাজিক আচরণ বিধি, বারবার আমরা সেই কথাগুলো আসছে, হুম, যে প্রণাম, এই যে বলছিলাম আমি যে পার্বণ উৎসব উপলক্ষে আমাদের আচরণ বিধি, ওই একটা বিষয় দিয়ে তো কয়েক ঘন্টা আলোচনা চলতে পারে। ঠিক ঠিক ঠিক। যে এই যে বিজয়া দশমীর দিন উপলক্ষে, নববর্ষ উপলক্ষে, অথবা আমাদের বিশেষ বিশেষ দিনে নানা ঘটনা ঘটে আমাদের জীবনে, বিশেষ বিশেষ দিন, পরীক্ষায় পাশ করা, হ্যাঁ, আনন্দ, উপনয়ন হওয়া, খুব বেশি আমরা অনেক খুশি কিছু হই যেখানে, প্রাপ্তি বিশেষ লাভ কিছু যে আমাদের। অনেক কিছু হতে পারে, প্রণাম করাটা। হুম, আমার মনে হয় এই বিষয়টা খুব মানে ভদ্রতার সঙ্গে বললে হবে, যে আমরা বোধহয় সেটা শেখাতে পারছি না। হুম, এই বিষয়টা নিয়ে আমি অনেক সময় ক্ষুণ্ণ হই, ক্ষুব্ধ হই, হুম, যে এই কোন শিক্ষা। আমার বাঙালি সংস্কৃতির কথা যদি আমি বলি, হুম, আমরা এখন হ্যাঁ এই শুভ বিজয়া বলে হাত জোর করে প্রণাম করাটা সৌজন্য বোধ, আমরা এতই ব্যস্ত, নাকি আমি ব্যস্ত নাকি ত্রস্ত, যে আমি এটাকে মান্যতা দিলেই বোধ হয় আমি খুব বেশি শিক্ষিত, আমি বড় বেশি হয়ে গেছি। এই বিষয়টা বোধ আমি প্রমাণ করতে পারছি না। অহমিকা আছে। রবীন্দ্রনাথ আমি পড়ছি, কিন্তু রবীন্দ্রনাথকে আমি স্বীকার করছি না। সেইখানে আমার ভণ্ডামি, সেইখানেই কিন্তু আমার মুখোশ একটা আমি দিয়ে আমার আসল মুখটাকে আমি ঢেকে দিয়েছি রবীন্দ্র সংস্কৃতির নাম দিয়ে। আমি রবীন্দ্র চর্চা করছি, আমি রবীন্দ্রনাথকে নিয়ে নাচানাচি করছি, হুম, কিন্তু আমার অহংকার, আমার অহমিকা, ঠিক। আমার আসন প্রাপ্তি, সেই মোহ থেকে আমি মুক্তি পাচ্ছি না, মুক্তি পাওয়ার চেষ্টা করছি না আমি কখনই। ঠিক। আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে। কোথায় গেল কথা? এ কি বলছে যে চরণ ধুলার তলে মাথা নত করে বসে থাকো? না, সেটা হলো প্রণত হওয়া, প্রকৃষ্টভাবে প্রণত, নত হওয়া। সেই নত মানে অপমান নয়, আত্মবিসর্জন নয়, আমার অহংকার, আমার যে গর্ব, আমার যে দাম্ভিকতা, আমি সেটাকেই বিসর্জন করে দিলাম। সেই কারণে নত হওয়া নয়, ওই যে বলছিলাম ভাষাটা হয়েছে প্রণত, প্রণতি, প্রণাম। আমি সুন্দরভাবে নতি স্বীকার করে নত হয়ে, আমি এইভাবে বলছি না দাদা নমস্কার, আমি বলছি না, আমি নত হয়ে বলছি নমস্কার দাদা। এই যে শিষ্টাচার, আর কত শব্দ চলে আসবে। আমি কিন্তু মাঝে মধ্যে আমার মনে হয় যে আমরা কত শিক্ষিত হচ্ছি, আমার শিক্ষার অহংকার আমি সগর্বে ঘোষণা করছি, আমি শিক্ষিত, আমি বড় চাকরি করি, আমার অনেক পয়সা আছে, কিন্তু আমার ভাষা তো বলে দিচ্ছে না যে আমি শিক্ষিত হয়েছি, আমি ভদ্র হয়েছি। কোথায় আমার শিষ্টাচার, আমার কোথায় শুভনতা? তাহলে সংস্কৃতি সমাজ জীবন থেকে যদি না আসে, আর সেই সমাজ জীবন শুরু হবে আমার পরিবার থেকে। আমি করছি, আমাকে দেখেও আমার শিখবেন আমার পরিবারের লোকেরা। ঠিক, সেটাই হলো আমাদের কাছে ট্র্যাজেডি বর্তমান যুগে। ওই যে সংকটের কথা বললেন, এই সংকটের একবারে দাঁড়িয়ে আছে যারা শিষ্টাচারকে ভালোবাসেন,
যারা সমাজকে ভালোবাসেন, যারা সংস্কৃতিকে ভালোবাসেন, তারা এক বুক ট্র্যাজেডি নিয়ে, একটা বেদনা, বুক ভরা বেদনা নিয়ে দাঁড়িয়ে আছেন। আর তার পাশেই দাঁড়িয়ে আছে উদ্ধত অহংকারী মানুষদের নিয়ে। তারা হয়তো এক সময় ফিরে আসে, প্রণত হয়েছি, মেনে নেয় যে আদর্শ ঠিক আছে। যদি আদর্শরই যদি আমি বিসর্জন দিয়ে দেই, আদর্শকেই যদি আমি না মানি, তাহলে আমার সংস্কৃতি কখনই আসবে না। ঠিক, এখানে এই সুস্থ সংস্কৃতি চর্চার গুরুত্বটা এই জায়গাটাই খুব সুন্দরভাবে আপনি বললেন। তবে কোনো একজন গুরুজন, একজন চিকিৎসক আমাকে একদিন ঠিক ব্যঙ্গাত্মক রূপে বলেছিলেন যে আমরা আজ নত হতে পারছি না বলেই বোধহয় এত কোমর ব্যথায় আমরা ভুগছি আজ। বলছে আমরা যদি ছোটবেলা থেকে নত, একদম দারুণ, বলছে দারুণ অসাধারণ প্রতীকী শব্দ ব্যবহার করেছেন। উনি বলছেন এত স্পন্ডালাইসিস, এত যে রোগ আমাদের, ডিস্ক প্রলাপস হচ্ছে আজকাল, যদি ছোটবেলা থেকে আমরা বেন্ড হতে শিখতাম, নত হতে শিখতাম, তাহলে বোধহয় সেগুলো আমাদের হতো না। অসংখ্য ধন্যবাদ দুজনকে। আপনাদের কথা তো ফুলায়নি কিছুই, আমার তো মনে হলো শুরুই হয়নি ডক্টর ভট্টাচার্য আপনাকে এবং আপনাকেও, যে মানে শুরুই হলো না। সংস্কৃতি চর্চা নিয়ে কথা বলতে শুরু করেছিলাম, কোথায় শুরু করলাম, কোথায় শেষ করে দিতে হচ্ছে বুঝতে পারছি না। তবে এই চর্চা অবশ্যই আমরা আবার আগামী দিনে করব। তবে আজকের মতো অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, তাই দুজনকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার তবে একটা প্রস্তাব রইল, শেষ করার আগে আমি একটা প্রস্তাব রেখে যাচ্ছি আপনাদের কাছে। আমরা তো আসছি, আমরা আসবো, আমরা বলতে আমি বা আমার মতো যারা আছেন, কম বয়সে, বেশি বয়সে বা সমবয়সী বন্ধুরা, একদল তরুণ তরুণীকে আনুন, স্কুল ছাত্রছাত্রীদের আনুন, আমরা তাদের সঙ্গে বসে তাদের কথা শুনতে চাই। বেশ, তারা কোন সংস্কৃতি চায় এবং তারা সংস্কৃতি বিষয়টাকে কি ভাবে, যে আমার কষ্ট স্বীকার করা। বেশ, তাদের কাছে সংস্কৃতি চর্চার বা আজকে আমরা যে আলোচনা করলাম, তাদের কাছে এই আলোচনার বা এই সংস্কৃতি চর্চার কি গুরুত্ব, তারা কি বোঝে বা তারা কি ধরনের ভাবনায় বড় হচ্ছে, যে এই সংস্কৃতি চর্চা কি এবং কতটুকু গুরুত্ব তাদের কাছে আছে, প্রাসঙ্গিকতা তাদের জীবনে এই সংস্কৃতি চর্চার কতটা, তা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনার প্রস্তাব আমরা গ্রহণ করলাম, আমরা রাখার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য আজ সঙ্গে থাকার জন্য। প্রণবদা, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নমস্কার। দর্শক বন্ধুরা, আমরা যখন বলছি সংস্কৃতি চর্চার কথা, তখন প্রবীণ এবং নবীনের মধ্যে আমরা বোধহয় কোথাও একটা পার্থক্য গড়ে দিচ্ছি। আসলে আমাদের তরুণ প্রজন্ম ব্যস্ত এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই ব্যস্ততার মাঝেই ভিন্ন সংস্কৃতির আগ্রাসনে দোলাচলে ভাসছে, বিভ্রান্ত হচ্ছে, ভালো মন্দ বিচার করতে গিয়ে সংকটে পড়ছে, সঠিক পথ বেছে নিতে গিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। আর তাদের এই অবস্থা থেকে উত্তরণের দিক নির্দেশক হতে হবে আমাদেরই, কিন্তু দায়িত্ব নিতে হবে আমাদের। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত মানুষ গড়া সম্ভব। সেই সমাজে সুস্থ সংস্কৃতি চর্চা নেই যে সমাজে, সেই সমাজ অস্থিরতায় নিশ্চিত। তাই সমাজকে প্রকৃত অর্থে সভ্য করে তুলতে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। তাই ভেবে দেখুন সবাই একবার, আমাদের সুস্থ সংস্কৃতি চর্চা করা উচিত কিনা। আর সব নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।